আজ সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেসের ২৯ জন সাংসদদের নিয়ে মহা বৈঠক, যেখানে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে শুধুমাত্র যে সদ্য নির্বাচিত ২৯ জন সাংসদই থাকবেন তা কিন্তু নয়, তার পাশাপাশি জেলা সভাপতি তারাও কিন্তু থাকবেন, রাজ্যসভার সাংসদদেরও কিন্তু সেখানে ডাকা হয়েছে আজকের এই বৈঠকে। মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে আমরা এ বিষয়ে বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। আমরা সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু। সঞ্জু, কোন কোন বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা হবে, যেখানে আগামীকাল কেন্দ্রের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তিনি শপথ গ্রহণ করতে চলেছেন, এই নিয়ে টানা ৩ বার। তার আগে আজকের এই বৈঠক সঞ্জু। দেখো প্রবীর, মূলত আজকের যে বৈঠক সেটা হচ্ছে প্রথমত যারা যে ২৯ জন সাংসদ নতুন করে জিতে আসলেন এই লোকসভায় তাদের সঙ্গে সকলের পরিচয় করার সেই পরিচয় পর্বটা রয়েছে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত আজকের বৈঠক থেকে নেওয়া হতে পারে। যদি ১, ২, ৩ হিসাবে এগুলোকে ভাবা যায় তাহলে দেখা যাবে প্রথমে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে এই অষ্টাদশ লোকসভায় তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা কে হবেন। তুমি জানো যে লোকসভার দলনেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা ছিলেন, বলা যেতে পারে বিগত ১০ বছর তিনি তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা ছিলেন। সেইটা যেমন আছে, দেখো তোমাকে দেখায় এই মুহূর্তে মলয় ঘটক তিনি ঢুকলেন, মলয় ঘটক আসলেন, যেহেতু আজকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আসানসোল একটা অন্যতম গুরুত্বপূর্ণ আসন, সে তার দায়িত্ব ছিলেন মলয় ঘটক আসলেন। একের পর এক সাংসদরা আসছেন, যারা দায়িত্বে রয়েছেন তারা আসছেন, জেলা সভাপতি থেকে শুরু করে লোকসভা ভিত্তিক যারা চেয়ারম্যান ছিলেন তারা আসছেন। যেটা বলছিলাম তোমাকে, দলনেতা নির্বাচনের একটা বড় বিষয় রয়েছে, তো সেই বিষয়টি স্থির করা হতে পারে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আবার এবারেও লোকসভা দলনেতা করা হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠছে এই কারণে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার বয়স হয়েছে, তিনি এতদিনের ধরে সাংসদ ছিলেন, এরপরে হয়তো নতুন মুখ নিয়ে আসা হতে পারে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ যে ইকুয়েশন বা আভ্যন্তরীণ বা সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এবারের এই লোকসভাতে তৃণমূল কংগ্রেস সম্ভবত কোনো মহিলাকে দলনেতা করতে পারে। এটা এই কারণেই বলা হচ্ছে ১১ জন ২৯ জনের মধ্যে ১১ জন মহিলা এবার জিতে এসছে, ফলে সেক্ষেত্রে কোনো মহিলাকে এবার দলনেতার আসনটা বা দলনেতার পদটি দেওয়া হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ পদ, এবং যদি কোনো মহিলাকে দলনেতা করা হয় বা মহিলা সাংসদকে দলনেতা করা হয় তাহলে কে হতে পারেন। এক্ষেত্রে দুটো নাম সামনে আসছে, এক হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার, বারাসাত থেকে জিতে আসা, এবং দ্বিতীয় হচ্ছে মহুয়া মৈত্র, কৃষ্ণনগর থেকে জিতে আসা। তবে মহুয়া মৈত্রর ক্ষেত্রে একটা বড় ভূমিকা থাকবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কারণ মহুয়া মৈত্রকে যেভাবে গত বা বিদায়ী যে লোকসভা, সেই লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল একেবারে শেষ দিকে এসে, তাতে এই নির্বাচনে তিনি জিতে এসে বিজেপির মুখে ঝামা ঘষে দিয়েছেন এমন তৃণমূল কংগ্রেস মনে করছে। এবং সেক্ষেত্রে মহুয়া মৈত্রকে যদি দলনেতা হিসেবে ঘোষণা করা হয় তাহলে লোকসভার অভ্যন্তরের যে ইকুয়েশন, ফ্লোর ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে কিন্তু মহুয়া মৈত্রকে বাদ দিয়ে কেন্দ্রের শাসক দল যখনই কোনো রকম বিরোধী দলগুলোর সাথে বৈঠকে বসতে চলবে, তখন মহুয়া মৈত্রকে ডাকতে তারা বাধ্য হবে, এবং সেটা কিন্তু অস্বস্তির জায়গায় থাকবে কেন্দ্রের শাসক দল, এমন মনে করে মহুয়া মৈত্রকে লোকসভা দলনেতা করা হতে পারে। অথবা কাকলি ঘোষ দস্তিদার, তিনি একটা যোগ্য কন্টেন্ডার। এই মুহূর্তে সুজাতা খাঁ আসছেন, যদিও আজকের বৈঠকে পরাজিত প্রার্থীদের সেইভাবে দেখা হয়নি, কিন্তু সুজাতা খাঁ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীও ছিলেন, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তিনি হেরে গিয়েছেন। এবার সেই সুজাতা খাঁ তিনি এই মুহূর্তে এসছেন এখানে। তোমাকে যেটা বলছিলাম যে এই বিষয়গুলো যেমন স্থির করা হবে, সেক্ষেত্রে লোকসভা উপদলনেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উপদলনেতা করা হতে পারে, তিনি বিদায়ী লোকসভার ক্ষেত্রে কিন্তু ছিলেন মুখ্য সচেতক। পার্থ ভৌমিক এবার প্রথম জয়লাভ করেছেন, সেই পার্থ ভৌমিককে শশী পাজা, রাজ্যের মন্ত্রী শশী পাজা, তিনি এসছেন, রাজ্যের মন্ত্রী শশী পাজা, তাকে দেখতে পাচ্ছি, তিনি এই মুহূর্তে এসছেন বৈঠকে যোগ দিতে। তোমাকে যেটা বলছিলাম যে সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উপদলনেতা করে তার জায়গায় পার্থ ভৌমিককে লোকসভার মুখ্য সচেতক করা হতে পারে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের ক্ষেত্রে। আর যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলো হচ্ছে, তোমাকে বলে রাখি যে এবারে যে ২৯টি আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, এর আগের ২২ থেকে বেড়ে ২৯ হয়েছে, ৭টা লোকসভা বেড়েছে, কিন্তু এমন বেশ কিছু বিধানসভা রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছে। সেখানে কেন পিছিয়ে পড়ল, এই বিষয়গুলো কিন্তু আজকের বৈঠকে উঠে আসতে পারে। এখানে আরেকজন আসছে, আমি দেখতে পাচ্ছি
ঝাড়গ্রাম পুরসভা ক্ষেত্রে ঝাড়গ্রাম আরেকটি লোকসভা, যে লোকসভাটি এবারের নির্বাচনে ছিনিয়ে নেওয়া হয়েছে বলা যেতে পারে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, জলপাইগুড়ি জগদীশচন্দ্র বসুনিয়া, জলপাইগুড়ি কোচবিহারে এবার নীতিশ প্রামাণিককে হারিয়েছেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া তিনি এসছেন। তিনি এসছেন, তাকে আমরা দেখতে পাচ্ছি। জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া তিনি এসছেন। দাদা একটা বিশাল জয়, কি বলবেন? এটা মামাটি মানুষের জয়, কুচবিহারবাসীর জয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির জয়। নিশীথ প্রামাণিকের মতো একজন ক্যান্ডিডেটকে হারানো, কেন্দ্রের মন্ত্রী, এটা একটা বাড়তি পাওনা, তো এটা আগেই হওয়া ছিল, এটা হবে। তুমি শুনলে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি কোচবিহার থেকে জিতেছেন। কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে তিনি হারিয়েছেন। তিনি সবে আসলেন আমাদের দর্শকদের সামনে, তিনি বললেন তার অভিজ্ঞতার কথা। তোমাকে বলে রাখি, একের পর এক যেহেতু সাংসদরা আসছেন, তাদেরকে আমরা দেখছি শতাব্দী রায় এই মুহূর্তে, শতাব্দী রায় তিনি ঢুকলেন। বীরভূম থেকে তিনি জয়লাভ করেছেন শতাব্দী রায়, তিনি আসছেন। সুখেন্দু শেখর রায় আমরা দেখতে পাচ্ছি, রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় তিনিও চলে এসছেন। যেহেতু আজকের বৈঠকে এদের সবাইকেই ডাকা হয়েছে, আবার আরও একজন আসছেন আমি দেখতে পাচ্ছি, শতাব্দী শেখর রায় ঢুকলেন। তোমাকে যেটা আগেই বলছিলাম যে কেন সেই পরাজয়গুলো হলো, অর্থাৎ বিধানসভা ভিত্তিক এই পরাজয়গুলো কেন হলো? 2021 সালে এত আসন তৃণমূল কংগ্রেস জিতেছে, তারপরেও রাজ্যের প্রত্যেকটি জায়গায় তৃণমূল কংগ্রেসের সংগঠন এত ভালো, কী কারণে এই এতগুলো বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরাজয় হলো? সেই বিষয়টি নিয়েও হয়তো যারা আজকে জেলা স্তরে দায়িত্ব ছিলেন, যারা অঞ্চল ভিত্তিক দায়িত্ব ছিলেন, যারা লোকসভার আসন ভিত্তিক দায়িত্ব ছিলেন, তাদের কাছে সেই বিষয়ে একটি বার্তা দেওয়া যেতে পারে। আর সর্বোপরি যে বিষয়টি নিয়ে আজকের বৈঠকে আলোচনা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে যে এই অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু হলে তৃণমূল কংগ্রেস সর্বাগ্রে যেটা দাবি করবে, সাংসদদের যে দাবিটা করতে হবে, সেটা কি রাজ্যসভা কি লোকসভা, সেটা হচ্ছে রাজ্যের বঞ্চনা, রাজ্যের বকেয়া। সেই বকেয়াগুলো যেটা দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিগত সরকার আটকে রেখেছিল, নতুন সরকার আসার পরে তৃণমূল কংগ্রেস মনে করছে তারা কিন্তু এই বিশ্বজিৎ দাস বনগা কেন্দ্রে তিনি পরাজিত হয়েছেন। বিশ্বজিৎ দাস তিনিও এসছেন, দেখতে পাচ্ছি আমরা বিশ্বজিৎ দাস বনগা কেন্দ্রে পরাজিত বিশ্বজিৎ দাস তিনি এসছেন। এখানে আমরা তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতারা আসছেন। যাই হোক, তোমাকে যেটা বলছিলাম প্রবীর, যে এই পরাজয়টা কেন হলো, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই এবারের এই লোকসভায় তৃণমূল কংগ্রেস তারা মনে করছে যে এবারের লোকসভায় তারা কিন্তু অনেক বেশি জোর দিতে পারবে কেন্দ্রের সরকারের উপরে। কারণ কেন্দ্রের সরকারের উপর তারা অনেক বেশি জোর দিতে পারবে, যেহেতু এক তো তাদের সংগঠন অনেক বেশি, তাদের বিধায়ক সাংসদের সংখ্যা রয়েছে, তার পাশাপাশি কেন্দ্রের যে সরকার, সেই সরকারকেও তাদের শরিক দলের উপর অনেক বেশি নির্ভর করতে হচ্ছে। ফলে রাজ্যগুলোর যে দাবি, সেই দাবিগুলো থেকে তারা সরে যাবে, এমনটাই দাবিগুলো থেকে নস্যাৎ করে দেবে, যেটা এর আগের দুটো টার্মে আমরা দেখেছি। সেটা সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন পরবর্তী সরকার সেটা করতে পারবে না বলে তৃণমূল কংগ্রেসের ধারণা। এবং সেই কারণে এই চাপটা দেওয়ার ক্ষেত্রে সংসদরা কিভাবে কি বক্তব্য রাখবেন, কি বলবেন না বলবেন, সেই বিষয়গুলো কিন্তু আজকের বৈঠকে একটা রূপরেখা তৈরি করা হতে পারে। এবং অবশ্যই আজকের বৈঠক থেকে, অর্থাৎ 2024-এর এই বৈঠক থেকেই বলা যেতে পারে 2026-এর প্রস্তুতির জায়গাটাও তৈরি করে দিতে পারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবীর, একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে, এবং তার থেকেই আপনারা শুনলেন আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হতে চলেছে। নবনির্বাচিত 29 জন তৃণমূলের সাংসদ যেমন এই বৈঠকে থাকছেন, তেমনই পরাজিত প্রার্থীরাও কিন্তু তারাও আছেন। একই সঙ্গে বিভিন্ন জেলার সভাপতি, তাদেরকেও কিন্তু আজকের এই বৈঠকে ডাকা হয়েছে। থাকবেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও দলের অভিজ্ঞ নেতারা।